আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশিদা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনার টিকা বিক্রিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বাস্থ্যের ডিজি। বিদেশগামীদের টিকা নিয়ে নানা জটিলতা। করোনায় আরো 139 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি ভুলে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। মার্কেটে উপচে পড়া ভিড়ে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। রাজধানীতে রেকর্ড ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের বেশিরভাগই শিশু। ঢাকা উত্তরের 26টি ও দক্ষিণে 30টি এলাকা বেশি ঝুঁকিপূর্ণ, জরিপের তথ্য। বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি থেকে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ইউএনওসির বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তের নির্দেশ আদালতের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা টিকাদান ও ডেঙ্গু প্রসঙ্গ। দেশে করোনার টিকার কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। তিনি বলেছেন, টিকা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এদিকে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে প্রতিদিনই নানা ভোগান্তিতে পড়ছেন বিদেশগামীরা। টিকা নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বিদেশগামীরা পাচ্ছেন না মডার্না ও ফাইজারের টিকা। নিবন্ধন নিয়েও রয়েছে ভোগান্তিতে। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর অধিকাংশ টিকা কেন্দ্রেই নানা জটিলতায় ভুগছেন বিদেশগামীরা। নিবন্ধন থেকে শুরু করে নির্ধারিত টিকা প্রাপ্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফাইজার মডার্ন দেওয়ার কথা ছিল, এখন ওটা নাই, বলতেছে কোভিশিল্ড দিতেছে। এটাতে আমরা সৌদি আরব যাইতে পারবো কিনা, আমাদের কোনো একটা বিভ্রান্তি পড়ছি আমরা। সিস্টেম অনেককে দিতেছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকা না পাওয়ার অভিযোগ তাদের। কেন 3-4 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, খালি পেপারটা জমা নেয় না, দেয় না। ফাইজার টিকা নাই বলে কিন্তু আমাদের চোখের সামনে হাজার হাজার লোক দিচ্ছে। এদিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে টিকা প্রাপ্তির সাপেক্ষে খুব শীঘ্রই আবারও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানান খুরশিদ আলম। টিকা যখনই আসবে তখনই আমরা এইভাবে বলবো না কোনো টিকা, আমরা এটাকে একদম গ্রাম পর্যায়ে টিকাটা নিয়ে যাব। দ্রুততম সময়ে যখনই আমরা পাবো সমস্ত কিছু আবার আমরা শুরু করব। টিকা বিক্রির সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং টিকা কমিটির প্রধান মির্জাদি সেবরিনা ফ্লোরা। এটা তো আপনারা জানেন যে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে আমরা আমাদের অধিদপ্তরগতভাবে বা আমাদের যেহেতু টিকা কার্যক্রম যেখানে চলছে, আমাদের দিক থেকেও আমাদের একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের ফলাফল সাপেক্ষে আমরা বলতে পারবো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 139 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4804 জন। আগের দিনের তুলনায় নতুন রোগীও মৃত্যু বেড়েছে, তবে কমেছে রোগী শনাক্তের হার। আগের দিন 120 জনের মৃত্যু এবং 3991 জন রোগী শনাক্ত হয়। গত 24 ঘন্টায় 31689 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.16%। আগের দিন রোগী শনাক্তের হার ছিল 16.71%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্ত 14,61,998 জন, আর মারা গেছেন 25,282 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 38 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 31 জন এবং খুলনা বিভাগে 17 জন, বাকিরা অন্যান্য বিভাগের। স্বাস্থ্যবিধি ভুলে কেনাকাটায় মেতেছে নগরবাসী। রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। ক্রেতা বিক্রেতাদের অনেকেই মাস্ক না পরে করছেন কেনা বেচা। আবার যাদের মাস্ক রয়েছে তাদের অধিকাংশের থুতনি কিংবা গলায় শোভা পাচ্ছে। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। শিউলি রোজা রিপোর্ট। রাজধানীর বিপণী বিতান ও ফুটপাতের দোকানে কেনাকাটায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়তেই নিউ মার্কেট এলাকায় ফুটপাত ও বিপণী বিতানে বাড়তে থাকে ক্রেতার সমাগম। সমাজত গড়ায় ক্রেতাদের চাপে ভেঙে পড়ে স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া অভিভাবকদের সঙ্গে ঘোরাঘুরি করছে শিশুরাও। সবকিছু মিলেই ভালোও লাগছে, আবার একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু তারপরেও আমরা হলাম যে কি সামাজিক জীব, আমরা বেশি দিন ঘরে বসে থাকতে পারছি না। কিছু না কিছু দরকারের জন্য আমাদের বের হতেই হচ্ছে। বাচ্চাদের তো অনেক দিন কেনাকাটা হয় না,
আর ওদের কাপড় চোপড় শর্ট হয়ে গেছে। ভাইয়া অসুস্থ, ভাইয়াকে দেখতে আসছি, সেই সুযোগে একটু শপিং এ আসলাম, এই তো। আসা হয় না ঢাকা। বিপণী বিতানে মাস্ক ছাড়া দেখা মিলে বিক্রয় কর্মীদেরও। মাস্ক ছাড়াই চলছে ক্রয় বিক্রয়। মাস্ক কাস্টমার নেই তো এই কারণে মাস্কের সারাক্ষণ মাস্ক লাগালে আসলে বিরক্ত লাগে। একদমই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানদার তো মানতেছে না, দোকানদার বলতেছে মাস্ক নাই, দোকানদার হাঁচি কাশি দিয়ে ফেলতেছে। আবার যাদের মাস্ক রয়েছে তাদের অধিকাংশেই থুতনি কিংবা গলায় ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আমি নিজেই গলাতে রাখছি। মাস্কটা পরা উচিত। আছে মোটামুটি, অনেকে পরে না, বাচ্চা কাচ্চার জন্য 2-1 টাকা কেনাকাটা করে সবাই তাড়াতাড়ি চলে যায়। মার্কেট কিংবা শপিং মলের প্রবেশ মুখে নো মাস্ক নো সার্ভিস ঝুলিয়ে রাখা ছাড়া স্বাস্থ্যবিধি মানায় মালিক সমিতির নেই কোনো তৎপরতা। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। ঢাকা শিশু হাসপাতালে শনিবার রেকর্ড রোগী ভর্তি হয়। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যাও। ক্রমেই ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে ঢাকা উত্তরের 26টি ও দক্ষিণের 23টি এলাকা ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এসএমআরএফের রিপোর্ট। এই শিশুটির বয়স মাত্র 11 মাস। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 6 দিন যাবৎ ভর্তি ঢাকা শিশু হাসপাতালে। দুশ্চিন্তার অন্ত নেই বাবা মায়ের। আমরা তো মনে করেছিলাম যে এটা ভাইরাস জনিত জ্বর, ভালো হয়ে যাবে, তো ভাবতেই পারি না যে এটা ডেঙ্গু জ্বর হয়েছে। আমাদের 3-4টা ফ্যামিলি আছে পুরো বিল্ডিংয়ে, 5-6টা ফ্যামিলি, কেউ ডেঙ্গুতে আক্রান্ত না। ও ছোট মানুষ, ওই আক্রান্ত হইলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুদের জন্য এই বিশেষায়িত হাসপাতালটিতে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। 24 ঘন্টায় সেই সংখ্যা 11 জন। গত শনিবার রাত্রে থেকে সমস্যাটা হয়েছে। জ্বর আসছে, প্রথমে জ্বর 103-104 এরকম ছিল। এখন ওর শুধু পেটে ব্যথা আছে, আর খাওয়া দাওয়া তো খায় না। শনিবার একদিনেই 80 জন রোগী ভর্তি ছিল ডেঙ্গু ইউনিটে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। ভর্তি হওয়া শিশুদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ তো আমার কথা কি শত্রু, তো আল্লাহ এরকম বিপদ দেয় না। আল্লাহ তো সুস্থ রাখে। আমার মেয়েটা যে অশান্তি, আল্লাহ এরকম অশান্তি কারোর দেয় না। ডেঙ্গুর মারাত্মক 3টি ধরনের মধ্যে এবার ডেন 3 ধরনটিতে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। এটি আশঙ্কার বিষয় বলছেন শিশু হাসপাতালের উপপরিচালক। আগের ইনফেকশনটা ডে 1 দিয়ে পরবর্তী ইনফেকশনটা 2, 3, 4-এর মধ্যে যে কোনোটা দিয়েই যদি হয়, তাহলে এটার সিভিয়ারিটিটা অনেক গুণ বেড়ে যাবে। আর এবারে আমরা অনুমান করছি, বা আইডিসিআরের যে তথ্য, তাতে ডেন 3 এবারের যে আউটব্রেকটা, এবং ডেন 3 বাচ্চাদের জন্য খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। শিশুদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি উল্লেখ করে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার প্রবীর কুমার সরকার। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘর অথবা এর চারপাশে যাতে ভুল করেও কোনো ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র না থাকে। কারণ আপনারা জানেন যে ডেঙ্গু একটা প্রতিরোধযোগ্য রোগ, এটার কিন্তু কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। যত চিকিৎসাই আমরা দেই না কেন, সেগুলি হচ্ছে সাপোর্টিভ চিকিৎসা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবারে বরিশালের ঘটনা প্রসঙ্গ। বরিশালে ক্ষমতাসীন দলের মেয়রের সঙ্গে প্রশাসনের বিরোধ ও পাল্টাপাল্টি মামলার ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তার মতে এটা অচিরেই মিটে যাবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বরিশালের ঘটনায় মামলা হয়েছে, তদন্তে যে অপরাধী হবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাজুল ইসলাম। একসাথে কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং সময়ের ব্যবধানে সেটা নিরসনও হয়। মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে যদি কেউ দোষী হয়, সেটা তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরিশালে ইউএনওর বাড়িতে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সদর উপজেলার ইউএনও এবং কোতোয়ালি মডেল থানার ওসির বিরুদ্ধে করা 2টি মামলার আবেদন আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিকেল 4:30টার দিকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এই নির্দেশ দেন। আর ইউএনওর বাসায় হামলার মামলায় গ্রেফতার 21 জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বরিশাল নগরীর সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। পারভেজ রাসেলের রিপোর্ট, আর জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালে ইউএনওর বাড়িতে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সকালে বরিশাল সদর উপজেলা ইউএনও মনিবুর রহমান ও কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামের বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2টি পৃথক মামলার আবেদন করা হয়। পৃথক 2টি মামলার আবেদন করে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বিসিসিএ রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। মেয়রের হত্যা করার উদ্দেশ্যে
ও গুলিগুলো করছে, তো এই জন্য আমরা মামলাটা করছি। আমি সিটি কর্পোরেশনের যেহেতু স্বার্থখানে রক্ষা হয় না, আমাদের স্বার্থ অধিকার আদায়ের জন্য এবং একটা সুষ্ঠু সমাধানের জন্য আমি বাদী হয়ে মামলা করি। বিকেলে মামলার আবেদন দুইটি আমলে নিয়ে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ বিল্লা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। মামলার অভিযোগ দুইটি তদন্ত করে আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইয়ের বরিশালের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি। বরিশালে আজকে দুটি মামলা ধরা হয়েছে। দুইটি মামলায় বরিশাল পুলিশ সুপার পিবিআইয়ের বরাবর তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্তের উপর জমার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে বরিশালের ইওনোর বাসার হামলায় ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার 21 জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। বরিশাল নগরীর সার্বিক পরিস্থিতি শান্ত। নগরের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়নি। পরিচ্ছন্নতা কর্মীরা কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে নগরবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে অন্যান্য প্রসঙ্গ। দেশে হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপির পায়ের নিচে মাটি নেই। 15 আগস্ট হত্যাকারীদের সাথে জড়িতদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের সময়ের দাবি বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জগতের আর কোনো হত্যাকাণ্ডে নিষ্পাণ শিশুকে হত্যা করা হয়নি। সমালোচনা করেন বিএনপির রাজনীতি নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের। আপনারাই তো এদেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছেন। সন্ত্রাসের পিতামাতা সন্তান ষড়যন্ত্রের উত্তরাধিকার বহন করছে আপনাদের দল। জন্মলগ্ন থেকে মুখোশের আড়ালে সন্ত্রাসী হত্যাকারীদের লালন পালন পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে একটি দল, বিএনপি। বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি সভায় বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মির্জা ফখরুল সাহেবরা বলেন, আমাদের পায়ের তলে মাটি নাই, আমরা হাঁটি কেমনে জানি, কিসের উপর ভর দিয়ে হাঁটি? মির্জা ফখরুল সাহেব, আপনাদের রাজনৈতিক অস্তিত্ব নাই, আর সেই রাজনৈতিক অস্তিত্ব নাই বলে আজকে প্রায় 13 বছর যাবৎ জনগণ আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন বিদায় বেগম খালেদা জিয়া নিজের জন্মের তারিখ বদলে দিয়ে 15 আগস্ট জন্মদিন পালন করে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে দোয়া মিলাদ মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে কৃষক লীগ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দুর্নীতি ছাড়া সরকারের কোনো সফলতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে স্বীকৃত নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা গত 14 বছর ধরে আপনার সংগ্রাম করছি, লড়াই করছি। এবার একটা কথা আমাদের মনে রাখতে হবে যে একটা অভ্যুত্থান, জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় অর্জন করতে চাই। খালেদা জিয়ার সহ 7 আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী 19 সেপ্টেম্বর পরবর্তী শুনানি ধার্য করেছেন আদালত। আজ কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক ASM রুহুল ইমরান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন। আজ মামলাটি 4 শুনানির দিন ধার্য ছিল, কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া করোনা পরিস্থিতির কারণে আদালতে হাজির হতে পারেননি। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। সকালে পরিমণির আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান এ জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামী 13 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল তৃতীয় দফার রিমান্ড শেষে পরিমণিকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আর আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান আসামি পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত দেখা করার আবেদন নাকচ করে পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রত্যন্ত অঞ্চলের রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক কেন ভালো মানের পাওয়া যায় না তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। কল ড্রপ, ইন্টারনেটের ধীর গতি, কল রেট কমানো, অব্যবহৃত ডাটা ফেরত, মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে গ্রাহক সহ সংশ্লিষ্টদের অভিযোগ নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ গণশুনানির সঞ্চালনা করেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়ে গ্রাহকরা তাদের মতামত ও প্রশ্ন করেন। এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য 2000 কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে আগামীতে ভালো সেবা দেওয়া হবে। এবছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলেও জানানো হয়। এবারে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এগিয়ে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। প্রথম অংশের কাজ 60% শেষ হলেও সার্বিক কাজের অগ্রগতি 30%। 2023 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক। তবে কাজের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। রাজধানীর যানজট নিরসনে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্প। সংযোগ সড়কসহ এটির দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। সরকারি বেসরকারি অংশীদারিত্বে 3টি ধাপে প্রকল্পটি বিনিয়োগ ও বাস্তবায়নে কাজ করছে ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি। 2019 সালে প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি 60%, আর 3টি ধাপের কাজের সার্বিক অগ্রগতি 30%। আর্থিক সংকটের কারণে কাজের কিছুটা ধীরগতি হলেও বর্তমানে সেই সংকট কেটে গেছে বলে জানান প্রকল্প পরিচালক। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এগিয়ে চলছে প্রকল্পের কাজ। এখন প্রথম ধাপের অগ্রগতি 65% সম্পন্ন হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় ধাপেরও কাজ চলছে। আমাদের যে টার্গেট লাইন আছে, আমাদের জুন 2023 সেই লক্ষ্যে আমরা কাজ করছি। স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে। কাজের অগ্রগতি ভালো, এখন কোনো সমস্যা নেই, বিনিয়োগকারী কোনো আর্থিক সমস্যা নেই এবং আমাদের দিকে কোনো জমি জমা এই ধরনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর যানজট নিরসনে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখবে বলে মনে করেন বুয়েটের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তবে এ ধরনের প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেন তিনি। যদিও এই প্রকল্পটি 2018-19 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2021 সাল পর্যন্ত এখন পর্যন্ত কাজের তেমন আমরা উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করিনি। তবে যদি আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি করা হয়েছিল সেটি যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে কাজের গতি অবশ্যই আরো দ্রুত করতে হবে। দৃশ্যমান দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে, বাড়বে ট্রাফিক ধারণ ক্ষমতা, কমবে যাত্রার সময়, ভ্রমণ হবে আরামদায়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃত দীর্ঘ এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে 3টি ধাপে। এরই মধ্যে এগিয়ে গেছে প্রথম ধাপের কাজ। পুরোপুরি প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাই টিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান। প্রবাসের খবর।
চায়না আওয়ামী লীগের উদ্যোগে গুয়াংজু ও কুনমিংয়ে রক্তাক্ত 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি জনি ব্যাপারীর দিক নির্দেশনায় ও সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শামীম শেখ ও জয় হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম হুসাইন ও পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক খাজা আহমেদ সহ নেতৃবৃন্দ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয় যাতে ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার টিকা বিক্রিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বাস্থ্যের ডিজি। বিদেশগামীদের টিকা নিয়ে নানা জটিলতা। করোনায় আরও 139 জনের মৃত্যু। স্বাস্থ্যবিধি ভুলে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, মার্কেটে উপচে পড়া ভিড়ে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। রাজধানীতে রেকর্ড ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের বেশিরভাগই শিশু। ঢাকা উত্তরের 26টি ও দক্ষিণে 30টি এলাকা বেশি ঝুঁকিপূর্ণ, জরিপে তথ্য। বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি থেকে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ইউএনও ওসির বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তের নির্দেশ আদালতের। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিতা আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।